আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের জেনারেল সার্জারির ভাইবা ক্লাসের রিভাইজ এই সেকশনে আমরা ছিলাম। লাস্ট 3টা ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আমাদের ভাইবা কোয়েশ্চেন্স গুলোর মধ্যে বোর্ডে কোয়েশ্চেন্স গুলোর মধ্যে কমনলি আসছে, সেই কোয়েশ্চেন্স গুলো আমরা কিন্তু রিসেন্টলি ডিসকাস করছিলাম। এবং আজকে যে ক্লাসটা আমরা করব, আমি যেভাবে আজকে ক্লাসটা দেখলাম যে বেশ কিছু কোয়েশ্চেন, প্রায় 20 থেকে 25টা সেগমেন্ট বা 25টা কার্ড কোয়েশ্চেন্স এই টপিকগুলোর ওপরে আসছে, যেগুলো মোটামুটি ইন্টার রিলেভেন্ট। তো আজকে যদি আমরা টাইমটা এফেক্টিভলি ইউজ করতে পারি, তাহলে আমরা কিছু টপিক আলাপ করব, যেটা বারবার একটা টার্ম আসে এসএসআই বা তাছাড়া বা সার্জিক্যাল সাইট ইনফেকশন। হ্যাঁ, স্কিন ইনফেকশনস এর বিভিন্ন ভ্যারাইটির ওপরে কোয়েশ্চেন্স আসে। নজোকোমিয়াল ইনফেকশনস, প্রেশার সোর্স। আমি যদি কোয়েশ্চেন্স গুলো দেখাই, দেখেন কোয়েশ্চেন আসছে যে what are the risk factors of developing SSI, how do you diagnose SSI, how do you manage। তারপরে স্কিন ইনফেকশনের মধ্যে অনেক কোয়েশ্চেন আসে, যেমন কার্বাঙ্কেল আসে, অ্যাবসেস আসে, ইরাইসেপলিস আসে, ডিফারেন্ট এন্টিটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস আসে। তো এই টার্মগুলো যদি আমাদের না জানা থাকে, আচ্ছা, হসপিটাল অ্যাকোয়ার্ড নজোকোমিয়াল ইনফেকশনস, এটা একটা কিন্তু বড় চ্যাপ্টার বা আবার সার্জিক্যাল সাইট ইনফেকশন কি দিয়ে হবে? আলটিমেটলি সার্জারি ওয়ার্ডে যেই অর্গানিজম গুলো বেশি আছে, সেগুলো থেকেই কিন্তু সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন হবে। বা নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কোথা থেকে হবে? ওয়ার্ডে যে অর্গানিজম গুলো বেশি থাকে। তাহলে ওই যে গ্রাম নেগেটিভ অর্গানিজম বা গ্রাম পজিটিভ রডস কোনগুলো কমনলি আমাদের এফেক্ট করে, বা যদি গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া ইনফেকশন হয় সেগুলোর ব্যাপারে কোয়েশ্চেন আসতেছে। তারপর দেখেন হোয়াট আর দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস। হ্যাঁ, তারপরে এই যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের আবার আরেকটা টার্ম কি, HAI। এই আসলে এখন তো আমাদের যে রিটেনের কোয়েশ্চেন্স গুলো আসে, রিটেনের কোয়েশ্চেন্সও কিন্তু এক আসে, 2.5 আর 3.5, ম্যাক্সিমাম সবচেয়ে বড়টা হচ্ছে 3.5। তো কোয়েশ্চেন কিন্তু আপনার আলটিমেটলি এই কোয়েশ্চেন্স গুলোরই একটা মডিফাইড ভার্সন। বা এখন ওই যে রিসেন্ট যে আপনার পরীক্ষাটা হচ্ছে এখন, এমবিবিএস এর যে পরীক্ষাটা হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি ব্যাচের, তাদেরও কিন্তু এই কোয়েশ্চেন্সটা আসছে। এসএসআই এবারে কোয়েশ্চেনে রিটেনে আসছে, বা এসএসআই বলেই দেওয়া আছে, ওখানে কিন্তু সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন এভাবে স্পেসিফাই করে দেওয়া হয় নাই। তো আপনাদের ওভাবে আসতে পারে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন না বলে HAI। তো HAI দিয়েই দেখা যাচ্ছে পরীক্ষায় 10 মিনিট সময় নষ্ট হয়ে যায়। তো হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড স্টেপস টু প্রিপেয়ার দ্য পেশেন্ট টু প্রিভেন্ট HAI, এটা একদম মানে আপনার যেটা কিনা আমরা কি বলি স্ট্যান্ডার্ড প্রিকশনের আরেকটা ভার্সন বলেছে যে কিভাবে আমরা স্টেরিলিটি যদি মেনটেন করি তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হবে না। তো কোয়েশ্চেন্স গুলো বুঝতে হবে, সহজ প্রশ্ন কিন্তু মানে সহজ উত্তর, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে এবং কঠিন করে দেয়া। তো কোয়েশ্চেন্স যদি আমরা বোঝা থাকে বা টপিক গুলো যদি আমাদের ডিসকাশন করা থাকে, তখন আমাদের আনসার দেওয়া সহজ হয়। আচ্ছা, হোয়াট আর দ্য প্রিকশনস? হ্যাঁ, সার্জন কি কি প্রিকশন নেবে, পেশেন্টের দিক থেকে কি কি প্রিকশন আমরা নেব। তো তারপরে হচ্ছে যে হোয়াট ইজ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, অর্গানিজমস কি কি অ্যাসোসিয়েটেড থাকে, কার্বাঙ্কেল সেলুলাইটিস, সেলুলাইটিস, বয়েল, অ্যাবসেস, ফারাঙ্কেল, তারপরে হচ্ছে আপনার নেক্রোটাইজিং ফাসাইটিস। এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু বারবার আসতেছে। আবার দেখেন কিছু টার্ম আছে, সেপসিস, ব্যাকটেরিমিয়া, সেপসিমিয়া, সার্স, আবার সার্স থেকে সার্স, মোডস, তারপরে আবার মাল্টি অর্গান ফেলিওর। তো এই টার্মগুলো কিন্তু আমাদেরকে এমবিবিএস এর আগেই ফ্যামিলিয়ার হয়ে যেতে হবে। আমরা যখন সার্জারিতে কেরিয়ার করি, পরবর্তীতে এগুলো আমার ডিটেলসে জানতে হবে। কিন্তু এমবিবিএস লেভেলে আমাদের টিচাররা, আমাদের স্যার ম্যাডামরা কি চান, যারা কোয়েশ্চেন সেট করেন বা যারা আমাদের অ্যাসেস করেন, ওনারা চান যে এই টার্মগুলো, এই টার্মিনোলজি গুলো যেন একটা এমবিবিএস পাশ করার পর একটা এমবিবিএস পাশ করা ডাক্তার এগুলো ভালো করে পরিষ্কারভাবে জানে। এবং এই কনসেপ্টটা থাকলে অনেক ক্ষেত্রে টিচাররা আমাদেরকে কি বলেন যে তুমি বাংলায় বুঝিয়ে বলো। তো এই এই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে অ্যাডাপ্ট করতে হবে, যে আমরা ব্যাপারটা বুঝে নেব।
ব্যাপারটা যদি আমরা বুঝে নেই তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় অ্যাটলিস্ট ভাইবা বোর্ডে রিপ্রোডিউস করতে পারবো। আর মনে রাখতে হবে একটা খুব টপ সিক্রেট বা ওপেন সিক্রেট বলে দেই, যে ভাইবার পরে কিন্তু রিটেনের কোয়েশ্চেন্সটা দেখা হয়, খাতা দেখা হয়। আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার ভাইবা বোর্ডের যে ভার্ডিক্টটা এটা কিন্তু ফার্স্ট আসে এমবিবিএস পরীক্ষায়, এবং ভাইবার আপনার কোয়েশ্চেন্সটা ভাইবার আনসারটা আপনি কিভাবে দিতে পারছেন, শর্ট কেসে আপনি কিভাবে পারফর্ম করলেন, ভাইভাতে আপনি কেমন পারফর্ম করলেন, এটা ডেফিনেটলি যে কোনো জায়গায় আপনার গভর্নমেন্ট বলেন, প্রাইভেট মেডিকেল বলেন, শহরের মধ্যে বলেন, পেরিফেরিতে বলেন, সব বোর্ডেই কিন্তু আপনার এটা ডিপেন্ড করবে, এটা এটা আপনাকে এফেক্ট করবে যে আপনার ভাইভাটা কেমন হয়েছে তার উপরে আপনার রিটার্নের রেজাল্ট ডিপেন্ড করবে। তার মানে হচ্ছে আমি যদি ভাইভাতে পারফর্ম ভালো করি তাহলে কিন্তু টিচারদের একটা টিউন থাকে যে হ্যাঁ এই 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 ব্যাচের স্টুডেন্ট গুলো ভালো, বা এই খাতাগুলো ভালো যাবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে উন্ড ইনফেকশন, ইনফেক্টেড উন্ড, এগুলো নিয়ে কথা হচ্ছে। হোয়াট ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস, ডায়াগনোসিস অফ নেক্রোটাইজিং ফাসাইটিস, প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা কিন্তু প্রায়ই বোর্ডে মানে ভাইভাতে আমাদের আসে। আবার ওই যে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলেও সরি সার্জিক্যাল সাইট ইনফেকশন বলেও কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তো এখন আর কোয়েশ্চেনের ভেতরে যেতে চাচ্ছি না, এবারে আমি আপনাদেরকে টপিক ওয়াইজ যেতে যাচ্ছি। টপিক ওয়াইজ এই জন্যই যেটা বলেছিলাম যে আমি চাচ্ছি যে আজকে আমরা এই এই টপিকগুলো দিয়ে আলাপ করব, বা বিভিন্ন ধরনের এই জিনিসগুলোই আমরা নিজেদের কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে প্রথম যেটা টার্ম সেটা হচ্ছে যে সার্জিক্যাল সাইট ইনফেকশন, এটা বারবার আসছে এবং এই টার্মটা গেটিং পপুলার ডে বাই ডে। তাহলে তাহলে আমরা কি করব, ফার্স্টে যে ইনফেকশন তো আর কিছুই না, যে ইনভেশন অফ অর্গানিজম। ইনফেকশনের মধ্যে ওই যে একটা কোয়েশ্চেন কিন্তু এসেছিল, ব্যাকটেরিমিয়া, সেপ্টিসেমিয়া। ব্যাকটেরিমিয়া হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, আর সেপ্টিসেমিয়া হচ্ছে যে প্রেজেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তাহলে এই কথাটা খুব সহজ সিম্পল কথা, কিন্তু টিচাররা আপনাদের কাছ থেকে জানতে চায় যে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া যদি থাকে, দ্যাট ডাজ নট মিন যে এই ব্যাকটেরিয়াটা আপনার বডিতে অনেকগুলো মাল্টিপ্লাই করতেছে। কারণ হচ্ছে যে আপনি একটা ক্যানুলা করলেন, একটা ক্যানুলেশন করা হলো, তখন কি হলো, ক্যানুলার টিপে কিছু মাইক্রো অর্গানিজম চলে গেল ব্যাকটেরিয়াতে, ওই সাইড থেকেই যদি ব্লাড টানা হয় তাহলে আমি কিন্তু প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া পাবো। বাট যদি মাল্টিপ্লিকেশন করতে থাকে অর্গানিজম, তাহলে পরে ওইটার এভিডেন্স আলাদা পাওয়া যাবে, ওটার কাউন্ট আলাদা আসবে, এবং তখন কিন্তু সিমটমসও আলাদা আসবে। পেশেন্টের ফিভার থাকবে, হাই ফিভার থাকবে, টক্সিনস গুলো হাই ফিভার টেম্পারেচার তৈরি করবে। তাহলে আমি যদি খুব সিম্পল করে বলি যে ইনভেশন, অর্গানিজম যখন আমার বডিতে ইনভেট করে গেল এবং প্রেজেন্স মানে ব্লাডে না কিন্তু আমার বডিতে, মানে স্কিন দিয়ে হতে পারে, আমার আইস দিয়ে হতে পারে, তারপরে হচ্ছে কি ওরাল ক্যাভিটি, রুট, যে কোনো রুট দিয়ে হতে পারে। তো আমার যে ইনফেকশনটা যদি আমাকে ইনভেট করে ফেললো, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম ইনভেট করলো তখনই, এবং তখন এটাকে কি বলবো, ইনফেকশন। তাহলে এক কথায় যদি বলি ইনভেশন অফ দ্য বডি বাই প্যাথোজেনিক অর্গানিজম, দ্যাটস ইট, এইটুকুই যথেষ্ট। তো ইনফেকশন হলো। এখন সার্জিক্যাল ইনফেকশন বা এসএসআই বা সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে আমরা কি বুঝি? সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে আমি বুঝি যে আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট কোনো একটা সার্জিক্যাল সাইট হলো, এটা একটা এক ধরনের ইনফেকশন যেটার সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে, এবং ডেভেলপ করেছেও সার্জিক্যাল ট্রিটমেন্টের বিফোর, ডিউরিং অথবা কমপ্লিকেশন হিসেবে। তাহলে এটা একটুখানি আপনি ভালোভাবে অ্যাডাপ্ট করেন যে সার্জিক্যাল সাইট ইনফেকশন ইজ এন ইনফেকশন হুইচ রিকোয়ার এ সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটা যদি নাও বলেন হুইচ রিকোয়ার এ ট্রিটমেন্ট অ্যান্ড হ্যাজ ডেভেলপ, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, যে সার্জিক্যাল ইনফেকশন ইজ এন ইনফেকশন হুইচ ডেভেলপস বিফোর or as a complication of surgical treatment. ওকে, তো এখান থেকে মুভিং অন, আমাদের যেহেতু আমরা অনেকগুলো টার্গেট নিয়ে শুরু করেছি আজকে, হ্যাঁ, ওকে,
ফ্যাক্টরস, এটা কোয়েশ্চেন আসছে, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু ইনফেকশন। তাহলে এখানে হতে পারে কি মাইক্রো অর্গানিজম বেশি, যদি মাইক্রো অর্গানিজমের লোড বা অর্গানিজমের লোড যদি বেশি থাকে তাহলে ইনফেকশন বেশি হবে, ইনফেকশন হবে। অর্গানিজম যদি ইটসেলফ লোড অনেক বেশি না থাকুক, কিন্তু অর্গানিজম নিজে কি ভিরুলেন্স, ভিরুলেন্স আমরা জানি যে অ্যাবিলিটি টু ইনভেড দ্য বডি, এবং ও যদি বেশি শক্তিশালী হয় তাহলে কিন্তু অর্গানিজম যদি বেশি ভিরুলেন্ট হয়, যেমন কি এমআরএসএ, মাল্টি রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাই, তারপরে কি আমাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্ট অর্গানিজম যেগুলো, সেগুলো কি বেশি ভিরুলেন্ট। আবার যদি অনেক বেশি লোড থাকে, যেমন যে একটা সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন কেন হলো, কারণ আমি অ্যাবডোমিনাল আমার একটা পেলভিক অ্যাবসেস ড্রেইন করলাম, তাহলে পেলভিক অ্যাবসেসে এখানে হাই লোডেড অর্গানিজম ছিল। আমি একটা কোলন সার্জারি করলাম পারফোরেশনের পরে, কোলন সার্জারি পারফোরেশনের পরে যখন করলাম তখন কি করলো, ফিকাল ম্যাটারটা আমার সার্জিক্যাল সাইটে সয়েলিং হয়ে গেল, তাও আমি বারবার ক্লিন করলাম, কিন্তু এখানে অনেক ফিকাল ম্যাটারে হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। তাহলে হাইলি লোডেড অর্গানিজম যদি আমার কন্ট্যাক্টে আসে উন্ডের, তাহলে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে গেল। যদি অর্গানিজম ইটসেলফ অনেক ভিরুলেন্ট হয় তাহলে আমার ইনফেকশনের চান্স বেড়ে গেল। তারপরে কি সুইটেবিলিটি অফ দ্য এনভায়রনমেন্ট, যদি আমার গ্রাম নেগেটিভ অ্যানারোবিক অর্গানিজম হয়, যেটা দরকার কি, ওর দরকার হচ্ছে যে মানে ক্লোজড স্পেস। তো আমার দেখা যাচ্ছে আমি কি করে ফেললাম, আমি উনটাকে ক্লোজ করে ফেললাম, একটা ইনফেক্টেড উনকে আমি ক্লোজ করে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট দিলাম, তাহলে কি হয়ে যাবে, ওর জন্য সুইটেবল এনভায়রনমেন্ট হবে, এবং তাহলে ইনফেকশনটা আরো বেশি প্রপাগেট করবে, তাহলে ও অ্যানারোবিক এনভায়রনমেন্ট পেয়ে গেলে ওর জন্য সুবিধা। তো এরকম ভাবে, এবং যদি হোস্ট যদি সাসেপ্টেবল হয়, হোস্ট সাসেপ্টেবল কিভাবে হবে, হোস্টের যদি ইমিউনিটি কম হয়, হোস্টের ইমিউনিটি কিরকম কম, যেমন আমার যদি ডায়াবেটিস থাকে, আমার এইডস থাকে, এই কি বলে, তারপরে ক্যান্সার পেশেন্ট হয়, কেমোথেরাপি এজেন্ট পায়, তারপরে হচ্ছে কি তারপরে বিভিন্ন ধরনের স্টেরয়েডস পায়। তো এইসব আমরা জানি যে কি করে, হোস্টের সাসেপ্টিবিলিটি বা ইমিউনিটি রিডিউস করে। কোভিড পেশেন্ট হয়, এখন কিন্তু কোভিড পেশেন্ট হলো ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের একটা অন্যতম উদাহরণ, যারা সারা দুনিয়ার মানুষ সাফার করতেছে। তো ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের লিস্টে কিন্তু একটু ভাইরাল ইনফেকশন বলে কোভিড বলতে হবে। হ্যাঁ, সেটা মানে এটা কি করে, আপনার আইকিউটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা দেখেন, অর্গানিজমের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বলতে গেলে আপনারা আর কোনো অর্গানিজমের নাম খুঁজে পান না। তাহলে সুন্দর করে যদি আমরা চিন্তা করি যে ফ্যাগোসাইট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, এক্সোটক্সিন কিছু রিলিজ করে, এন্ডোটক্সিন কিছু রিলিজ করে, এবং ফ্যাগোসাইট, এটা দরকার নেই আসলে। তারপরেও ওই যে ক্লস্ট্রিডিয়াম টিটানি পায়োজেন, এগুলো কিন্তু কি করে, টক্সিনস রিলিজ করে। এন্ডোটক্সিন কি রিলিজ করে, লাইপোপলিস্যাকারাইড ব্যাকটেরিয়াল ওয়াল দিয়ে ইকলাই, এগুলো খুবই মারাত্মক বাজে ব্যাকটেরিয়া, খুবই ভিরুলেন্ট। হ্যাঁ, আর কি করে, ক্লেবশেলা নিউমোনিয়া, স্ট্রেপ্টোনিউমোনি, এরা কি ক্যাপসুল দিয়ে ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, হোস্ট রেজিস্ট্যান্সের কথা হচ্ছে, এগুলো দরকার নেই, আমাদের প্যাথোলজি বেশি দরকার নেই। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। প্রিভেনশন অফ সার্জিক্যাল ইনফেকশন, সার্জিক্যাল ইনফেকশন আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, নাম্বার 1 হচ্ছে পেশেন্টের জেনারেল কন্ডিশন, হোস্ট ডিফেন্সটাকে আমরা ইমপ্রুভ করব কিভাবে, আমার যদি পেশেন্টের হিমোগ্লোবিন খুব কম থাকে তাহলে ওর অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না, অক্সিজেন সাপ্লাই না দিলে পারফিউশন কম থাকলে তো এমনি উন্ড ইনফেকশন হবে, সাথে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি করবে, তখন হলো যে ও সহজে ইনফেকশন করবে। তাহলে আমার কি করব, আমার পেশেন্টের জেনারেল কন্ডিশন, যদি ব্লাড সুগার বেশি থাকে ব্লাড সুগার কমিয়ে নেব, যদি হিমোগ্লোবিন কম থাকে হিমোগ্লোবিন বাড়িয়ে নেব, যদি আমার পেশেন্টের হাইপোভলিউমিয়া থাকে, হাইপোভলিউমিয়ার জন্য সমস্যা কি, হাইপো পারফিউশন হয়, তাহলে হাইপোভলিউমিয়া যদি থাকে তাহলে আমি ভলিউম কারেকশন করে নেব। হ্যাঁ, টেম্পারেচার যদি থাকে, তাহলে এই ধরনের আমার যেসব কোমরবিডিটি পেশেন্টের আছে, সেই কোমরবিডিটি গুলো জেনারেল কন্ডিশনকে আমি ইমপ্রুভ করে নেব, নাম্বার 1। নাম্বার 2,
প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা দুইটা উদাহরণ দিতে পারলে রিটেনে খুব ভালো, ভাইভাতেও মুখে মুখে বলতে পারলে বা আপনাদের যদি কনসেপ্টের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা বলতেও পারবেন। আচ্ছা, মিনিমাইজ ইন্ট্রোডাকশন অফ প্যাথোজেন ডিউরিং সার্জারি, তার মানে কি করতে হবে? স্টেরিলিটি মেনটেন করতে হবে। ইম্পর্টেন্ট, স্টেরিলিটি মেনটেন করতে হবে। স্টেরিলিটি মেনটেন করার মানে আপনারা এখানে একটা কথা আপনাদেরকে বলি যে ভাইবা বোর্ডে যখন কথা বলবেন শব্দগুলো খুব গুছানো শব্দ হতে হবে। স্টেরিলিটি মেনটেন করার মেডিকেল টার্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন মেনটেন করা। উই শুড মেনটেন দ্য স্ট্যান্ডার্ড প্রিকশনস। স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে সব কভার করে। স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে আপনি স্ক্রাব করবেন, আপনি নন টাচ মেথডে কাজ করবেন, আপনার গাউনিং করবেন, গ্লাভিং পরবেন, গ্লাভ অ্যাপ্রোপ্রিয়েট ইয়েতে কাজ করবেন, অটোক্লেভ প্রিন্সিপাল সবকিছু এর মধ্যে চলে আসবে। তাহলে কি এটা বলবো আমরা? স্ট্যান্ডার্ড প্রিকশনস আমরা মেনটেন করব। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো গুড সার্জিক্যাল টেকনিক। অবশ্যই গুড সার্জিক্যাল টেকনিকে কিছু 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 ছোট 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 গুড সার্জিক্যাল টেকনিক যেগুলো আমরা ইউজ করি। ফর এক্সাম্পল কেমন আমরা হচ্ছে যে থরো ক্লিনিং, ওয়াশিং, এটা এটা একটা গুড সার্জিক্যাল টেকনিক। তারপরে হচ্ছে কি অনেক ক্ষেত্রে সার্কুলেশন যাতে ভালো থাকে সেজন্য আমরা কি করি? ইন্টারাপ্টেড সুচার দেই যাতে ভাস্কুলারিটি ইমপ্রুভ করে। তারপরে আমরা কি করি? পোভিডেন আয়োডিন দিয়ে আমরা ওয়াশ দেই। তারপরে আমরা এই ধরনের ড্রেনেজ করি। হ্যাঁ, যদি যাতে ডিপেন্ডেন্ট এরিয়াতে ড্রেনেজ সিস্টেম রাখি। এগুলো সবগুলো কি গুড সার্জিক্যাল টেকনিক্স, যেটার মাধ্যমে আমরা সার্জিক্যাল সাইটে উন্ড ইনফেকশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। আর পেরি অপারেটিভ কেয়ার, পেরি অপারেটিভ কেয়ার আর প্রি অপারেটিভ কেয়ার অলমোস্ট সেম। জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্টকে অপটিমাইজেশন, আমরা শব্দটা হবে অপটিমাইজেশন অফ দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। অপটিমাইজেশন মানে হচ্ছে বাড়াবো না কমাবো না। হ্যাঁ, আপনি যদি একটা পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে, ডিহাইড্রেটেড থাকলো ওনার বিপিটা হচ্ছে যে আপনি কি 90/70, তো আপনি তো এত হাইপোটেনশন পেশেন্টকে আমি ওটি করতে পারবো না। তাহলে আমি কি করলাম? ওনাকে কি করলাম? 2 লিটার নর্মাল স্যালাইন দিলাম। 2 লিটার নর্মাল স্যালাইন দিলে ওনার প্রেশারটা হলো 120/80। তা আপনি ওভার ইনথুজিয়াস্টিক হয়ে আরো 1 লিটার নর্মাল স্যালাইন দিয়ে দিলেন। উনি হাইপারটেনসিভ পেশেন্ট, ওনার প্রেশারটা হয়ে গেল কি 160/100। তাহলে কি হয়ে গেল? বেশি হয়ে গেল। তাহলে আমি বেশিও চাই না, আমি হাইপোটেনশনের পেশেন্টকে কারেকশন করে করে হাইপার টেনশন বানিয়ে দেবো না। তার মানে হাইপার টেনশনকে নর্মাল করব, হাইপোকেও নর্মাল করব, বা হাইপোথাইরয়েড পেশেন্টকে নর্মালে নেব, ইউথাইরয়েড করব, বা ব্লাড সুগারের হাই ব্লাড সুগার পেশেন্টকে আমি ব্লাড সুগার কন্ট্রোল করতে করতে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করে দেব না। তাহলে কি শব্দটা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন নর্মালে আনাটাকে আমরা কি বলি? অপটিমাইজেশন। হ্যাঁ, কারেকশন অফ দ্য কোমরবিড কন্ডিশনস আর অপটিমাইজেশন অফ দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। আপনার প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, পেরি অপারেটিভ কেয়ার, এই টাইপের টার্ম যেখানে যেখানে আসবে অনেক সময় একটা শব্দ কিন্তু আমাদের কোশ্চেন আনসারের এবং মার্কসের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলে। আচ্ছা, ওকে, তাহলে প্রিভেনশন হয়ে গেল। প্রিভেনশনের বেসিক ব্রড হেডিং আপনি ভাইভাতে বেশি কথা বলার লাগবে না। একটা হলো পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো করব, একটা হলো প্যাথোজেনের অর্গানিজমকে ইন্ট্রোডাকশনকে মিনিমাইজ করব, আমি ক্যানুলা করি, আমি ক্যাথেটার করি, আমি এনজি টিউব করি, এগুলোতে কি করব? স্ট্যান্ডার্ড প্রিকশনস মেনটেন করব, গুড সার্জিক্যাল টেকনিক আমি ইউজ করব, সার্জিক্যাল টেকনিকে গুড সার্জিক্যাল টেকনিক ইউজ করবো এবং পেরি অপারেটিভ সাপোর্টস দেবো পেশেন্টের। ইনশাল্লাহ এগুলো বলতে পারলে প্রিভেনশন কমপ্লিট। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি হবে? লোকাল আর সিস্টেমিক, এইভাবে যদি আপনারা বলতে পারেন তাহলে সব সময় কোয়েশ্চেনে আপনার পয়েন্ট বাড়বে এবং আপনার সব সময় কি হবে? আপনি মিস করবেন না। সব সময় সার্জারিতে লোকাল আর সিস্টেমিক, লোকাল ফিচার কি হবে, সিস্টেমিক ফিচার কি হবে। লোকাল আপনার দুইটা মনে আসবে, দুইটা লোকাল বললেন। আবার সিস্টেমিক কিছু জেনারেল কথাবার্তা আছে, সে আপনার সব ইনফ্লামেশনেই কিন্তু কি টেম্পারেচার আসবে, রাইগোর আসবে, চিলস হবে। হ্যাঁ, তারপরে সব ক্যান্সার পেশেন্টের কি হবে? ওয়েট লস হবে, তারপরে হলো ম্যালনিউট্রিশন হবে, এনিমিয়া হবে। হ্যাঁ, তারপরে হলো অ্যানোরেক্সিয়া হবে। তো সব ক্যান্সার পেশেন্টের, তাহলে এগুলো হচ্ছে জেনারেল ফিচার। কিছু জেনারেল ফিচার যদি আপনি বলতে পারেন, এটা তো সব ক্ষেত্রে বলবেন। লোকালে, লোকাল যেমন লোকালাইজড ইনফ্লামেশনে সবসময় কি পেইন, রেডনেস, সোয়েলিং, লস অফ ফাংশন, আমরা যে
থার্ড ইয়ারেই পড়েছি কিন্তু এটা কি পেলোর ডলর ক্যালোর আর হচ্ছে পেলোর রডর ডলর ক্যালর, হ্যাঁ। পেলর হচ্ছে ইয়ে হয়ে যাবে, রেডনেস হবে, হ্যাঁ। তারপরে হলো ক্যালর টেম্পারেচার বাড়বে, তারপরে ডলর মানে পেইন বাড়বে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের সুন্দর করে কিন্তু অর্গানাইজ করে বলতে হবে। আচ্ছা, ইনভেস্টিগেশনস এর মধ্যে কি যে কোনো ইনফেকশনে লিউকোসাইট কাউন্ট বাড়ার কথা আনটিল অ্যান্ড আনলেস এটা ক্রনিক ইনফেকশন হয়। ক্রনিক ইনফেকশন হলে লিম্ফোসাইট কাউন্ট বাড়বে। আচ্ছা, এক্সুডেট যেটা থাকবে সেটা আমরা কালচার এন্ড সেন্সিটিভিটি করব। এক্সুডেট যেটা থাকবে সেটা পাস হতে পারে, সেটা সেরাস হতে পারে, সেটা বিভিন্ন কালারের ডিসচার্জ হতে পারে। তো সেটা থেকে আমরা যদি কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট করি তাহলে পরে আমরা কি পাবো, কোন অর্গানিজম পেয়ে যাবো। ব্লাড কালচার, হ্যাঁ ব্লাড কালচার আমরা করব। ব্লাড কালচার আমরা কখন করব? অ্যাট দ্য পিক অফ চিলস অ্যান্ড ফিভার যখন থাকবে তখন করব। আর স্পেশাল ইনভেস্টিগেশন স্পেসিফিক ইয়ে অনুসারে আমরা স্পেশাল ইনভেস্টিগেশন করব। আমাদেরকে খুব দ্রুত আগাতে হবে। প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হবে? একটা হচ্ছে যে এটাও খুবই ইম্পর্টেন্ট স্লাইড, খুবই ইম্পর্টেন্ট স্লাইড। এইগুলো হলো বেসিক কথাবার্তা। আচ্ছা, প্রিন্সিপালস কি কি আছে? প্রিন্সিপালস হচ্ছে নাম্বার 1 একটা হচ্ছে যে সার্জিক্যাল ট্রিটমেন্টের 1 নম্বর হচ্ছে যে যে জায়গাটায় ইনফেকশন সেই ইনফেকশন সাইটটা ডেব্রাইডমেন্ট। ডেব্রাইডমেন্ট মানে হচ্ছে যে টু রিমুভ দ্য ডেড এন্ড ডিভাইটালাইজড টিস্যু, remove the dead and devitalized tissue যেটা মরে গেছে এবং যেটা মরণাপন্ন এরকম পচা টিস্যুগুলোকে আমাদের রিমুভ করে ফেলে দিতে হবে। সেটা ব্রেইনেই থাকুক আর সেটা কি আপনার হাতে থাকুক, পায়ে থাকুক, পেটে থাকুক। তাহলে যেটা ময়লা টিস্যুগুলো সেটা আপনি রেখে কোনোদিন ইনফেকশনের ট্রিটমেন্ট করতে পারেন না। নাম্বার 2 হচ্ছে যদি অ্যাবসেস থাকে, কোনো ফ্লুইড ইনফেক্টেড থাকে, সেটা অবশ্যই ড্রেইন আউট করতে হবে, এটাকে ড্রেইন করে রিমুভ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? যদি সোর্স অফ ইনফেকশন যেমন কোনো ফরেন বডি থাকে, কোনো ধরনের হেমাটোমা থাকে, হেমাটোমা মানে কি কালেকশন অফ ব্লাড, অর্গানাইজড ব্লাড। আচ্ছা, তারপরে হলো যে যদি কোনো সেরোমা থাকে, সেরাস কালেকশন যদি অর্গানাইজড হয়ে থাকে, তো এগুলো হয়তো আপনার কি বা কোনো ফরেন বডি যদি ভুল করে কোনো ক্লিপ বা কোনো ধরনের সার্জিক্যাল সাইটে যদি কোনো ফরেন বডি রেখে দিয়ে চলে আসি যেটা কিনা রিয়াকশন করছে, তাহলে সেটাকে রিমুভ করতে হয়। আর সাথে কি করতে হয়? রুগীকে অ্যান্টিবায়োটিক্স দিতে হয় অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি। জায়গাটা ইলিভেট করে রাখতে হবে, পা বা হাত যেটাই হোক। আর কি ওই জায়গায় ইমোবিলাইজ করতে হবে। এইগুলো করে আমরা কি করতে পারবো? এই বেসিক প্রিন্সিপাল মেনটেন করে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন SSI কন্ট্রোল করতে পারবো। ডেব্রাইডমেন্ট, ড্রেনেজ, রিমুভাল তিনটাই হলো এক প্যারামিটারে পড়লো। আর সাথে কি সাপোর্টিভ মেজার্স। এগুলো ইনফেকশন। দেখবেন এখানে কিন্তু কোথাও কোনো লেখা নেই যে স্টিচ, ক্লোজার, এগুলো না। এখানে হচ্ছে যে যখন আপনার ইনফেকশনের কথা আসবে, ইনফেকশনের ট্রিটমেন্টে কিন্তু আপনারা প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার যা মন লাগে তাই লেখেন, এগুলো লেখা যাবে না। আপনার যখন সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ইনফেকশন হচ্ছে, তার মানে আমি ইনফেকশনের সোর্স রিমুভ করব, ইনফেকশনের জায়গাটা পরিষ্কার করব, ইনফেকশনের কন্ট্রোলের জন্য সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এবং ওই জায়গাটাকে রেস্ট দেবো। এইটাই কিন্তু বেসিক প্রিন্সিপাল। এখানে কিন্তু ওই জায়গায় স্টিচ করা, ওটার প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার এইসব কথা বলা যাবে না, যেগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষার খাতায় আমরা পাই। আচ্ছা, অর্গানিজম আছে কি? স্ট্রেপ্টোকক্কাই ইনফেকশন আছে। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাই ইনফেকশন এটা গ্রাম পজিটিভ ইনফেকশন আমরা জানি। এর অনেক ধরনের স্পেসিস আছে। স্ট্রেপ্টোপায়োজেন এর নাম জিজ্ঞেস করে, অনেক সময় স্যাররা নাম জিজ্ঞেস করে। কমনলি ফ্লোরা অফ দ্য মাউথ এবং ফ্যারিংসে থাকে। স্ট্রেপ্টোপায়োজেন, স্ট্রেপ্টোভিরিডেন্স, স্ট্রেপ্টোফিকালিস, স্ট্রেপ্টোনিউমোনি এগুলো সবগুলো কিন্তু আপনারা যদি পারেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেন। এগুলো কিন্তু কি করে? বিভিন্ন ধরনের ইনফেকশনস করে। আচ্ছা, গেল। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশনস গুলোর মধ্যে কি আছে? একটা ইরাইসেপ্লিস,
সেলুলাইটিস দেখেন, হ্যাঁ। আচ্ছা, সেলুলাইটিস কিন্তু খুব কমন একটা কি হয়, রেডনেস হয়, সোলেন হয়, কোনো স্পেসিফিক এরিয়াকে লোকালাইজ থাকে না আনটিল অ্যান্ড আনলেস এটা হচ্ছে কি, এটা সফট টিস্যু ইনফেকশন। আচ্ছা, ইনফ্লামেশন অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস, এবং এইটাই আপনার একটা নির্দিষ্ট প্লেন ধরে পুরাটা ধরে স্প্রেড করতে থাকে যখন, তখন আমরা আবার ফাসাইটিস বলি। আচ্ছা, তো এটা কিন্তু নন সাপুরেটিভ, যতক্ষণ পর্যন্ত পাস ফরমেশন হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত স্কিনে পাস ফরমেশন হচ্ছে না, ততক্ষণ আমরা সেটাকে সেলুলাইটিস বলবো। সেলু বলতে টিস্যু, আর আইটিস হচ্ছে ইনফ্লামেশন। তাহলে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুর ইনফ্লামেশন, এবং এটা অবভিয়াসলি এসেনশিয়ালি নন সাপুরেটিভ। যখনই আপনি যদি ওটার ভেতরে বলেন পাস ফরমেশন হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে, তাহলে কিন্তু কথা ভুল হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আপনার হলো এটা লিম্বসে খুব কমনলি হয়, লোয়ার লিম্বে হয়, তারপরে হচ্ছে যে অ্যাবডোমেনে বা প্যারাইটাল ওয়ালেও হতে পারে, বা শরীরের ফেস যে কোনো জায়গায় হতে পারে, তবে কমনলি লিম্বসে হয়, আপার লিম্ব লোয়ার লিম্বে হয়। এটার মেইন ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দ্য এফেক্টেড লিম্ব। অ্যান্টিবায়োটিক সাধারণত পেনিসিলিন এবং স্ট্যাফাইলোকক্কাস সাসপেক্ট করলে আমরা কিন্তু ফ্লুক্লক্সাসিলিন ইউজুয়ালি দেই। এখানে একটা ইনফ্লামেশন। আচ্ছা, সেলুলাইটিসের এটা ছাড়াও আমরা আরেকটা স্লাইড ইনশাল্লাহ আরেকটা প্রেজেন্টেশন দেখব। তবে সেলুলাইটিসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ রিজলভেশন অফ সেলুলাইটিস, এটা কিন্তু স্যাররা অনেকে পছন্দ করে। সেলুলাইটিসের ফিচার কি, রেডনেস, সোলেন, ইডিমা, তারপরে কি লোকাল রাইজ অফ টেম্পারেচার, তারপরে কি হলো ফাংশন নষ্ট হয়ে যাবে এইটা। এবার সেলুলাইটিস রিজলভের সাইন কি, রেডনেস, ডিসঅ্যাপিয়ারেন্স অফ রেডনেস, ডিসঅ্যাপিয়ারেন্স অফ পেইন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা সাইন, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ রিঙ্কেলস। অ্যাপিয়ারেন্স অফ রিঙ্কেলস, রিঙ্কেলস কি, কুকড়িয়ে যাওয়া, ঠিক আছে। আমরা বুড়ো হয়ে, আমরা যখন এখন মোটামুটি এখনো আপনারা অনেক ইয়াং, ঠিক আছে, আপনারা যেন 20 ইয়ার্স, আপনাদের স্কিন অনেক সুন্দর টেন্স এন্ড শাইনি। আমার মনে করেন 42 ইয়ার্স, আমার একটু একটু এদিক ওদিক রিঙ্কেল পাবেন। আমি যখন 60, আল্লাহ যদি বাঁচা রাখে 60 80 হয়ে যায়, তাহলে আমার কি এখানে 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 অনেক রিঙ্কেল, এখানে 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 অনেক রিঙ্কেল হবে। রিঙ্কেল মানে তো বোঝেন যে ভাঁজ। তো ঠিক যখন টেন্স থাকে তখন কোনো রিঙ্কেল থাকে না, কিন্তু যখন শ্রিঙ্ক করে যায় তখন স্কিন গুলোর একটা ভাঁজ ভাঁজ হয়ে যায়, এবং এইটা খুব সুন্দর অ্যাপিয়ার করে সেলুলাইটিসে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, রিঙ্কেলস অ্যাপিয়ার যদি করে, তার মানে বুঝতে হবে যে সেলুলাইটিস ইজ রিজলভিং, এবং এটা একটা কি হলমার্ক অফ রিজলভিং সেলুলাইটিস। মনে থাকলে খুব ভালো ভালো মার্কস পাওয়া যাবে। আচ্ছা, নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস এটা একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, যেটা কিনা রিসেন্টলি আগে কিন্তু আমরা শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনের নেক্রোটাইজিং ফাসাইটিসের কোয়েশ্চেন বা কথাবার্তা শুনতাম, কিন্তু এখন কিন্তু রিসেন্টলি যেটা দেখছি যে এমবিবিএস লেভেলে ফ্রিকোয়েন্টলি এই কোয়েশ্চেন আসছে। তো নেক্রোটাইজিং ফাসাইটিস কিছুই না, এটা একটা স্প্রেডিং ইনফেকশন। কি বলবো আমরা, এটা একটা স্প্রেডিং ইনফেকশন অ্যালং দ্য ফাসাল প্লেন উইথ নেক্রোসিস। হ্যাঁ, নেক্রোসিস অফ দ্য সুপারফিশিয়াল ফাসা, মানে এটা একটা স্প্রেডিং ইনফেকশন অ্যালং দ্য ফাসাল প্লেন উইথ কি নেক্রোসিস অফ দ্য সুপারফিশিয়াল ফাসা এবং ওভারলাইং স্কিন। তাহলে ওভারলাইং স্কিনে একটা নেক্রোসিস থাকবে, ফাসাল প্লেনে ফাসাতেও নেক্রোসিস থাকবে গেল। আর তারপর হচ্ছে কি স্প্রেডিং ইনফেকশন হবে, ইনফেকশনটা ফাসাল প্লেন ধরে স্প্রেড করবে। ওকে, এটাতে কি ধরনের অর্গানিজম সাধারণত, স্ট্রেপ্টো, স্ট্যাফাইলো, এন্টারোকক্কাই, ব্যাকটেরয়েড, এগুলো সব বলবেন। স্ট্রেপ্টো, স্ট্যাফাইলো, এন্টারোকক্কাই, ব্যাকটেরয়েড, এই চারটা তো অবশ্যই বলবেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাবডোমিনাল ওয়াল বা প্যারাইটাল ওয়ালে হয়, পেরিনিয়ামে হয়, স্ক্রটামে হয়। স্ক্রটামে হলে স্ক্রটাল অ্যাবসেস, কিন্তু পেরিনিয়ামে যদি স্প্রেড করে যায় তাহলে হয়ে যাবে কি ফোর নিয়ার্স গ্যাংগ্রিন। চার দিয়ে ফোর নিয়ার্স গ্যাংগ্রিন এখানে লেখা আছে। আচ্ছা, অ্যাবডোমিনাল ওয়ালে যদি চলে যায় তাহলে ওটাকে বলে মিলিনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। হ্যাঁ, মিলিনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, দেখবেন লাভ বেলিতে ছবি আছে সুন্দর। এছাড়া লিম্বেও কিন্তু নেক্রোটাইজিং ফাসাইটিস হতে পারে, কারণ লিম্বে আমরা জানি একটা ইনভেস্টিং ফাসাল লেয়ার থেকে ইভেন ফেস, হেড, নেকেও হতে পারে ডিভাস্টেটিং কিছু ইনফেকশন।
আচ্ছা, এটা কাদের বেশি হয়? এটা অবভিয়াসলি প্রথম উত্তরই হবে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের, এটা অনেক বেশি হয়। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের হয়। শুরু হয় যেটা বললাম, দেখেন সেই কথাগুলোই। শুরু হয় সেলুলাইটিস দিয়ে, ইডিমা হয়, পরে সিস্টেমিক টক্সিসিটি বা যখন অর্গানিজম গুলো সিস্টেমিক ভাবে যখন আমাদের ব্লাডে ইনফেকশন করে সেপ্টিসেমিয়া করে ফেলে, তখন ইমিউনিটি কমে যায় এবং লোকালাইজড ইনফেকশনটা আরো অর্গানাইজড হয়ে অ্যাবসেস ফর্ম করে ফাশাল প্লেনে স্প্রেড করে তারপরে ফাশাটাকে পুরো নেক্রোসিস করে ফেলে। কেমন? আচ্ছা, নেক্রোসিস করে এবং ফাশাল প্লেন ধরে ছড়াতে থাকে। তাহলে এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট ওই যে প্রথমে আমরা ইনফেকশনের বেসিক লাইন অফ ট্রিটমেন্ট বলেছি সেটাই। তার মানে প্রথম কথা বলেছিলাম যে ডেব্রাইডমেন্ট, সেকেন্ড কথা বলেছিলাম রিমুভাল অফ দ্য ফরেন বডি বা ইনসাইটিং এজেন্টস, থার্ড বলেছিলাম অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টিবায়োটিক্স। তাহলে ওভাবেই যাবেন। তাহলে ডেব্রাইডমেন্ট হবে, রেগুলার ড্রেসিং হবে এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। এবং পরবর্তীতে যে আপনি স্কিন গ্রাফট করেন, ফ্ল্যাপ করেন, ওটা কিন্তু উন্ডের ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর নেক্রোটাইজিং ফাশাইটিস আপনি স্কিন গ্রাফট না বললেও চলবে, বাট আপনার হলো রেগুলার ড্রেসিং অ্যান্ড ডেব্রাইডমেন্ট। অ্যান্ড রিমুভাল অফ অল ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু, রিমুভাল অফ অল ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু, এই শব্দগুলো খুব জরুরি। আর কি, রুগীর সিস্টেমিক সিস্টেমিক ইমপ্রুভ করতে হবে। এটা তো আবার ফেসবুকে বেশিক্ষণ দেখালে আপনার ইয়ে হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা গেল নেক্রোটাইজিং ফাশাইটিস। স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশনের মধ্যে পড়ে গেল, নেক্রোটাইজিং ফাশাইটিস পড়েছি, ইরাইসেপালিস পড়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে স্ট্যাফাইলোকক্কাসেরও একই অবস্থা। এটা একটা গ্রাম পজিটিভ স্কিনেরই ইনহেবিটেন্ট, বাট কিন্তু এটা কি করে, স্ট্যাফোরিয়াস সবসময় কি করে, ইনফেকশন করে পুজ সাপুরেশন সাপুরেশন করে। স্ট্যাফের অনেক কাহিনী বলে শেষ করা যাবে না। তবে স্ট্যাফ এপিডার্মাইটিস অপরচুনিস্টিক ডায়াবেটিক রোগী, হ্যাঁ, যার কিছুই করার কথা ছিল না ইনফেকশন, সে কি করলো, অপরচুনিস্ট হিসেবে উন্ড ইনফেকশন আর হার্টে এন্ডোকার্ডাইটিস করতে পারে। এন্ডোকার্ডাইটিস কেমনে করবে? ওই যে ছোট ছোট ভেসেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্যানুলা করি, বিভিন্ন ইন্টারভেনশন করি, অনেক সময় স্যালাইন দিয়ে সিস্টাররা পুশ করে, ইত্যাদি বিভিন্ন ভাবে হার্ট পর্যন্ত ইনফেক্টিভ অর্গানিজম গুলো যে পরে এন্ডোকার্ডাইটিস করতে পারে। আচ্ছা, এখানে হ্যাঁ, স্ট্যাফ ইনফেকশন গুলো কি কি হতে পারে দেখে নেন। অ্যাবসেস হতে পারে, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, অ্যাবসেস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, স্ট্রেপ্টোরগ্যাসের সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফাশাইটিস, মনে রেখেন এগুলো, এগুলো জরুরি কথাবার্তা। স্ট্যাফাইলোকক্কাসের ইনফেকশনের মধ্যে কি, অ্যাবসেস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, এগুলো কি সব পিঠের, তাই না? পিঠে বড় ফোড়া হয়, ফারাঙ্কেল হয়, তারপরে হেয়ার ফলিকলে ফারাঙ্কেল হয় না, ইনফেকশন আগে পড়িয়েছিলাম আমি, এক্সারসাইজ ক্লাস আছে আমার। ওই হেয়ার ফলিকলে কিন্তু হেয়ার ফলিকলের ইনফেকশনটা হচ্ছে ফারাঙ্কলোসিস। হ্যাঁ, এটা ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে। আর লোকালাইজড অ্যাবসেস collection of pus surrounded by pyogenic membrane, localized collection of pus surrounded by pyogenic membrane হচ্ছে অ্যাবসেস, যেটার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। ড্রেনেজ ছাড়া অ্যাবসেসের কোনো ট্রিটমেন্ট নেই, এবং সাথে কি করতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি রিপোর্ট, এই জিনিসগুলো অ্যাডাপ্ট করা শুরু করেন আপনারা, অ্যাপ্রোপ্রিয়েট কথাগুলো প্রপারলি বলা, ঠিক আছে? আচ্ছা, ফারাঙ্কেল গেল। কার্বাঙ্কেলও কিন্তু কি নেক্রোটাইজিং ফাশাইটিস টাইপের, ও কি করে, সাবকিউটিনিয়াস প্লেনে স্প্রেডিং এবং ডিপ সিটে। কার্বাঙ্কেলে কি বলতে হবে, ডিপ সিটেড ইনফেকশন বলতে হবে ইন দ্য সাবকিউটিনিয়াস প্লেন, আরেকটা কি বলতে হবে, মাল্টিপল ওপেনিং ইন দ্য স্কিন, ঠিক আছে? ওর অনেকগুলো মুখ থাকে। তাহলে এই হলো কার্বাঙ্কেল। কাদের বেশি হয়, ডায়াবেটিক রোগীদের। কোথায় বেশি হয়, নেকে এবং নেকে। এই প্রত্যেকটা কথা ভাইভাতে কিন্তু রেগুলার বেসিসে ধরা হচ্ছে। আর ভালো স্টুডেন্টরা পারতেছে, খারাপ স্টুডেন্টরা বলতে পারছে না। আচ্ছা, কার্বাঙ্কেলের ট্রিটমেন্ট কি, ড্রেনেজ, সরি, কার্বাঙ্কেলের ট্রিটমেন্ট হচ্ছে ড্রেনেজ, অ্যান্টিবায়োটিক, কন্ট্রোল অফ ডায়াবেটিস। সেম ওই প্রিন্সিপালটা ধরে বলবেন সবসময়, একটাই। ইনফেকশনের এই যে প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট, ডেব্রাইডমেন্ট,
ড্রেনেজ, রিমুভাল, সাপোর্টিভ মেজার্স। হ্যাঁ, এই জিনিসটা মিস করবেন না। যারা আজকে এই ক্লাসটা করছেন তারা প্লিজ এই জিনিসটাকে আপনারা নিজেদের ভেতরে অ্যাডাপ্ট করে নেন। গেল। এরপরে আমার মনে হয় না খুব বেশি জরুরি কথাবার্তা আমাদের। আচ্ছা, এসএসআই সার্জিক্যাল সাইট ইনফেকশন বলা হচ্ছে যে অল সার্জিক্যাল ইনফেকশনের মধ্যে এসএসআই হচ্ছে যে 38%। হ্যাঁ, আচ্ছা, বলা হলো 30 দিন, অপারেশনের 30 দিনের মধ্যে, অপারেশনের 30 দিনের মধ্যে যে এই ইনফেকশনটাকে এসএসআই বলা হচ্ছে। এটা দুই ধরনের, সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল আর ডিপ, সুপারফিশিয়াল আর ডিপ এগুলো আসছে, এবারই পরীক্ষায় আসছে, এবারে পরীক্ষা আসছে টাইপস সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়ালটা সুপারফিশিয়াল প্লেনে, সাবকিউটেনিয়াস প্লেনে হচ্ছে ডিপ ফসলের নিচে, সাব ফাসাল, অথবা যদি কোনো অর্গানের ভেতরে হয়, সে লিভার অ্যাবসেস, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো জায়গায় পেলভিক অ্যাবসেস হয়ে গেল, তাহলে এগুলো হচ্ছে কি হবে, ডিপ ফাসাল প্লেনের নিচে। আরেকটা জিনিস বা মানে অর্গান স্পেসিফিক, আরেকটা হচ্ছে ফাসাল প্লেনের নিচে, যেমন মাসেল প্লেনে ধরেন ইনফেকশন হলো, তাহলে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন, প্রথম কথা যেটা উইদিন 30 days অফ অপারেশন, এটা ইম্পর্টেন্ট। 2 নম্বর কথা হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ দুই ধরনের হতে পারে, সুপারফিশিয়ালটা সাবকিউটেনিয়াস আর ডিপটা কি সাব ফাসাল, এত দূর। তারপর হলো থার্ড যেটা, সেটা হচ্ছে যে স্ট্যাফ, যেটা স্ট্যাফ ওরিয়াস, স্ট্যাফ ওরিয়াস যেটা দিয়ে অ্যাবসেস, বয়েল, কার্বাঙ্কেল আর একটা কি বললাম, ফারাঙ্কেল, এগুলো হচ্ছে, সেটা হলো স্ট্যাফ ওরিয়াস হচ্ছে যে এসএসআই এর জন্য বেশি রেসপন্সিবল, কারণ এসএসআই সব কোথায় হয়, স্কিনে হয়, তো স্কিনের জন্য, স্কিনের হলো প্যাথোজেন হলো যে স্ট্যাফ ওরিয়াস। আচ্ছা, আর ডিপ ইনফেকশন এন্টারোব্যাক্টার গুলো কি কোথায় থাকে, আপনার হলো অ্যাবডোমেনের গাটের মধ্যে থাকে, তাহলে ডিপ ইনফেকশনের জন্য রেসপন্সিবল কে হবে, ই কোলাই, এন্টারোব্যাক্টার, এন্টারোকক্কাস। ঠিক আছে, এভাবে মনে রাখবেন, আর বেশি মনে রাখার দরকার নেই, বর্ডাটেলা ফ্রাইলিস মনে হয় দরকার নেই। আচ্ছা, এটা আমি অলরেডি ডিসকাস করেছি। রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর কি কি, এজ, ম্যালনিউট্রিশন, ওবেসিটি, ইমিউন কম্প্রোমাইজ, পুয়ার সার্জিক্যাল টেকনিক, প্রলং সার্জারি, প্রি অপারেটিভ দরকার নেই, টাইপ অফ সার্জারি। হ্যাঁ, এইগুলো কিন্তু কি রিস্ক ফ্যাক্টরস। আর ডায়াগনোসিস এগুলো আপনারা বলেছেন, অর্গানিজমের কিছুই না, সব কালচার সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি ইনফেকশনে, লোকালাইজড কালচার সেন্সিটিভিটি, স্পেসিফিক জেনারেলাইজড কি করবেন, ব্লাড ফর কালচার, ঠিক আছে। আর টোটাল কাউন্টের মধ্যে ডাব্লিউবিসি লিউকোসাইটোসিস পাবেন, আর লিউকোসাইটোসিস, আর হচ্ছে যে ইয়া পাবেন হলো পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটোসিস পাবেন, আর বিভিন্ন ধরনের অর্গান স্পেসিফিক বা অর্গানিজম স্পেসিফিক টেস্ট দেবেন। এই তো হয়ে গেল, শেষ। আচ্ছা, এটা বইয়ের ছবি। হ্যাঁ, সার্জিক্যাল সাইট, ইন্টো অ্যাবডোমিনাল, জেনারেলাইজ, লোকালাইজ দরকার নেই। গ্রাম নেগেটিভ কোশ্চেন আসে আপনাদের, গ্রাম নেগেটিভটা আজকে বলবো। গ্রাম নেগেটিভ অর্গানিজমের মধ্যে আসে, এখানে বলা হচ্ছে যে গ্রাম নেগেটিভের মধ্যে অর্গানিজমের মধ্যে এন্টারোব্যাকটেরিয়াসি বা ই কোলাই খুব 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 ইম্পর্টেন্ট। এবং ই কোলাই মনে রাখতে হবে কি, গ্রাম নেগেটিভ কিন্তু হয়ে গেল পেটের ভেতরে, আমরা কিন্তু আস্তে আস্তে পেটের ভেতরে ঢুকে যাচ্ছি। তাহলে স্ট্রেপ্টোকক্কাসের আবার আমি একটুখানি সামারাইজ করে দিই। স্ট্রেপ্টোকক্কাস কি বলা হয়েছিল, স্ট্রেপ্টোকক্কাসের মোস্ট ইম্পর্টেন্ট ইনফেকশন বলেছিলাম কি, সেলুলাইটিস। আর কি বলেছিলাম, নেক্রোটাইজিং ফাসাইটিস। স্ট্যাফ ওরিয়াসের, স্ট্যাফের যে পুরো গোত্রটা, ওরা কি করতেছে, মোটামুটি স্কিনের কমন ইনফেকশনের মধ্যে অ্যাবসেস বলেছি, এর মধ্যে আপনার কি বলে বয়েল, অ্যাবসেস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, এগুলো বলেছি। আর কি, আর হচ্ছে যে কি ও কার্বাঙ্কেল। আচ্ছা, আবার আসেন, এবারে আসেন যে এসএসআই এর ডিপ যে ইনফেকশন গুলো, সেগুলো আমরা কি বললাম, এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপটা রেসপন্সিবল। এখন এরা থাকে কোথায়, নর্মাল ইন্টেস্টাইনাল ফ্লোরা, এবং এরা কি ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, খুব খারাপ। ওরা হচ্ছে যে শুধু অ্যানারোবও না, হ্যাঁ, অবলিগেট অ্যানারোব হলে কোনো সমস্যা ছিল না, অ্যানারোব একটু পরিবেশ চেঞ্জ হলেই ওদের মারা যেত। বাট এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, অ্যানারোবিক হলে ভালো, না হলেও চলবে, এরকম টাইপ। তাহলে এরা কি করে, দুই ধরনের টক্সিন তৈরি করে, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন। এবং এন্ডোটক্সিন শক করে, গ্রাম নেগেটিভ এন্ডোটক্সিন শক, গ্রাম নেগেটিভ এন্ডোটক্সিন শক, এগুলো আমরা প্যাথোলজি মাইক্রোবায়োলজিতে অনেক পড়েছি, কিন্তু এগুলো সার্জারিতেও লাগবে এবং পরীক্ষাতে ধরবে। এবং এগুলো স্যাররা এমন ভাবে ধরবেন অ্যাজ ইফ এটা মাইক্রোবায়োলজির পড়া, বাট এটা কিন্তু মাইক্রোবায়োলজির পড়া না, এটা সার্জারিরই পড়া।
তো আপনিও এমন ভাবে বলবেন যে স্যার যেভাবে বলছে, কিন্তু আপনার কিন্তু এটা এখন পড়ে যেতে হবে। ভাইবা বোর্ডে আপনি এটা না পড়ে যেতে পারবেন না। দেখেন আপনার রিটেনেও কোয়েশ্চেন আসবে, ভাইভাতেও আসবে। ওকে। তাহলে কি হচ্ছে যে এটা উন্ড ইনফেকশন, অ্যাবডোমিনাল অ্যাবসেস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হুম? সব ইন্টারনাল অর্গানস, হ্যাঁ? মেনিনজাইটিস, হুম? এন্ডোকার্ডাইটিস। তাহলে কি হলো? নার্ভাস সিস্টেমের ভেতরে মেনিনজাইটিস, হার্টের ভেতরে এন্ডোকার্ডাইটিস, ইউরিনারি ট্র্যাক্টে ইউটিআই, আর গাটের ভেতরে কি? অ্যাবডোমিনাল অ্যাবসেস বা বিভিন্ন ধরনের গাটের ইনফেকশন থেকে তো অ্যাবডোমিনাল অ্যাবসেস হবে। আর হচ্ছে কি? উন্ড ইনফেকশন। তাহলে এই স্পেকট্রামটা কি করবে আমাদের? গ্রাম নেগেটিভ। এদের ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করব? এদের ট্রিটমেন্ট কিন্তু আমরা ওই যে পেনিসিলিন দিয়ে করব না। আমরা সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ দিয়ে করব। এবং গ্রাম নেগেটিভ অ্যামাইনো গ্লাইকোসাইডস খুব ভালো কাজ করে। অ্যামাইনো গ্লাইকোসাইডস, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন গ্রাম নেগেটিভ অর্গানিজমের মধ্যে একটা অন্যতম অর্গানিজম হচ্ছে সিউডোমোনাস। এর আগে গেলাম কি? এন্টেরোব্যাকটেরিয়াসি, ইকোলাই। এখন আসেন সিউডোমোনাস। সিউডোমোনাস একটা খুব কমন সার্জিক্যাল সাইট ইনফেকশন। আজকে মঙ্গলবার। যদি পসিবল হয় আবার ৩-৪ দিনের মধ্যে আমরা আরেকটা ক্লাস নেব এটাকে শেষ করার জন্য। তো তো যেটা বলছিলাম, তো সিউডোমোনাস আপনারা দেখবেন যে ব্যাকটেরিয়াল নোজোকোমিয়াল যে ইনফেকশন, নোজোকোমিয়াল ইনফেকশনস গুলো কিন্তু অনেকটাই সিউডোমোনাস ইনফেকশনস হয় এবং হসপিটালের অ্যাকোয়ার্ড ইনফেকশনে সিউডোমোনাস ইনফেকশন। কারণ এরা কি? অপরচুনিস্টিক প্যাথোজেন। এদের কি বলা হচ্ছে? সিরিয়াস এবং লিথাল ইনফেকশন। সিরিয়াস এন্ড লিথাল ইনফেকশন হয়। কোথা থেকে হয়? দেখেন, কলোনাইজেশন, ভেন্টিলেটরস। এরা কি? ভেন্টিলেটর, আইসিইউতে ভেন্টিলেটরের পেশেন্ট আছে, বারবার ভেন্টিলেটরের ভেতরে, ওখানে বসে ও কলোনাইজ করতেছে। আইভি ক্যাথেটার, হ্যাঁ? ইন্টারভেনাস ক্যাথেটার, তারপর হলো ইউরেটারিক ক্যাথেটার, তারপর আপনার ডায়ালাইসিস মেশিন, হুম? এইগুলো জিনিসের ভেতরে কিন্তু ওরা কি? কলোনাইজ করে। আচ্ছা, তারপরে উন্ড ইনফেকশনের মধ্যে ওরা বার্নের রুগী, সেপ্টিসেমিয়ার রুগী, এগুলোতে কলোনাইজ করে। অপরচুনিস্টিক প্যাথোজেন সাধারণত থাকে নরমালি, কিন্তু চান্স পেলে আপনার ইমিউনিটি কমে গেলেই তখন কি করে? ইনফেকশন করে। তখন এইভাবে হলো যে সিউডোমোনাসের জন্য ট্রিটমেন্ট আমরা এর আগে যেটা গ্রাম নেগেটিভে কি? অ্যামাইনো গ্লাইকোসাইড, আগেরটাতেও বলেছি, ইকোলাইতেও অ্যামাইনো গ্লাইকোসাইড বলেছি, এখানেও বলবো। এখানেও অ্যামাইনো গ্লাইকোসাইড বলবো, আর একটা জিনিস সেপ্টাজিডিন। সেপ্টাজি সেপ্টাজিডিন। ওকে। ক্লস্ট্রিডিয়া আপনারা আলাদা করে টিটানি এবং গ্যাস গ্যাংগ্রিন, এই দুইটার জন্য ক্লস্ট্রিডিয়াটা ভালো করে পড়তে হবে। গ্যাস গ্যাংগ্রিন আর টিটানাস, হ্যাঁ? এই দুইটা এখন আমার আজকের যে ক্লাসটা পড়াতে যাচ্ছি সেটার মধ্যে আনতে চাচ্ছি না। সো এই তিনটা জিনিস আপনারা পড়বেন, দুইটা আলাদা করে পড়বেন। বর্ডার পড়ার দরকার নেই, রোল অফ অ্যান্টিবায়োটিক দরকার নেই। আচ্ছা, 10 মিনিটে আমরা কি আরেকটা কিছু করতে পারি কিনা? হুম, এটা আসে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস, ক্লিন কন্টামিনেটেড +2 কন্টামিনেটেড ডার্টি। হ্যাঁ, হ্যাঁ। এটা আসে। এটা পড়ি আমরা। আচ্ছা, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস। এটা কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক অর্গানিজম ওয়াইজ। এখন আপনার উন্ডের ক্লাসিফিকেশন কিন্তু কি আছে? ক্লিন কন্টামিনেটেড আর ডার্টি। ক্লিন ক্লিন কেমন? ক্লিন হচ্ছে প্রথম গোত্রের, যে যেমন থাইরয়েড সার্জারি, ব্রেস্ট সার্জারি, এখানে কোথাও কোনো ইনফেকশন ছিল না। হার্নিয়া সার্জারি একদম ক্লিন সার্জারি, এখানে কোনো ইয়ে নাই, অর্গানিজমের এক্সপোজার নাই। কিন্তু এখানে কি? এটা একটা ক্লিন সার্জারি। যদি পেশেন্ট ইমিউন কম্প্রোমাইজ হয়, বলা হচ্ছে সাধারণত প্রিন্সিপাল হলো যে যদি পেশেন্ট ইমিউন কম্প্রোমাইজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই নাই। যদি পেশেন্টের কোনো আর্টিফিশিয়াল ভালভ বা এরকম কিছু থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, হাই রিস্ক পেশেন্ট যদি হয়, তাহলেই আমরা দেব। তাহলে প্রোফাইল্যাক্সিসের প্রিন্সিপাল হলো ক্লাস 1 বা ক্লিন উন্ডে আমরা যদি ইমিউন কম্প্রোমাইজ হয় তাহলেই দেব, না হলে দেব না। এটা হচ্ছে প্রিন্সিপাল। নাম্বার 2 হচ্ছে ক্লিন কন্টামিনেটেড বা মিনিমাল কন্টামিনেশন, যেমন কি কোলেসিস্টেক্টমি, হ্যাঁ? বিলিয়ারি সার্জারি। তারপর বিলিয়ারি সার্জারিতে আমার আদারওয়াইজ কোনো অর্গানিজম থাকার কথা না, বাট অপরচুনিস্টিক থাকতে পারে। জিআই ট্র্যাক্ট সার্জারি,
কিন্তু আমরা জিআই প্রিপারেশন নিয়ে নেব, তাহলে এটা ক্লিন কন্টামিনেটেড, মিনিমাল কন্টামিনেশন আছে, মিনিমাল কন্টামিনেশন আছে, কিন্তু আমরা সয়েল হয় না এখানে। আমরা কি করতে পারি, প্রোফাইলেক্সিস দেব। আচ্ছা, থার্ড হচ্ছে কন্টামিনেটেড বা গ্রস কন্টামিনেটেড ডিউরিং বাওয়েল সার্জারি, যেমন কি হয়েছে বলেছিলাম, পারফোরেশন অফ দ্য হলোভিসকাস, যে আমরা রেগুলার পড়ি না যে পারফোরেশন অফ হলোভিসকাস। পারফোরেশন অফ হলোভিসকাস মানে কি, একটা বাওয়েল যেটার মধ্যে স্টুল ছিল, ফিকাল ম্যাটার ছিল, সেটা কি হলো, ফেটে গেল। ফেটে যাওয়ার পরে কি হয়েছে, ওটার যে স্টুল গুলো আমাদের পেরিটোনিয়ামে ছড়িয়ে গেছে, তাহলে এই এই জায়গাটা এত কি, এটা কন্টামিনেটেড অবস্থা, তাহলে এইখানে অবশ্যই অবশ্যই রিস্ক অফ ইনফেকশন কত, 20%, এবং এখানে কিন্তু আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দেব, বোথ কাভারিং বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। ওকে, তারপরে যেটা ডার্টি, যেটা যেমন ওই যে পেরিটোনাইটিস, হ্যাঁ, এবং এস্টাবলিশড ইনফেকশন যদি হয়ে থাকে, পেলভিক অ্যাবসেস হয়ে থাকে, তখনও কিন্তু আমরা থেরাপিউটিক নেচারের আর কোনো প্রোফাইলেকটিকের আর কোনো সুবিধা নেই, এখন আমরা থেরাপিউটিক স্টাইলে অ্যান্টিবায়োটিক দেব। ওকে, আচ্ছা, এই এই ক্লাসের এখানেই শেষ। আর একটা জিনিস, আমি মনে হয় 10টা মিনিট আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, এইখানে আমরা মোটামুটি এই 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 প্রেজেন্টেশনে অলমোস্ট অনেক কভার করে ফেলেছি। আমি জাস্ট টার্মগুলো বলবো এবং এইটার কোনটা কি সেটা বলবো। আচ্ছা, দেখেন, স্কিন ইনফেকশন কজড বাই স্ট্যাফ ওরিয়াস কি কি হতে পারে, ইম্পেটিগো, ইকথিমা লাগবে না, এগুলো অনেকগুলো হচ্ছে স্কিনের টার্ম, এগুলো আমাদের প্রয়োজনও নাই। পারাঙ্কুলোসিস, কার্বাঙ্কেল, ফলিকুলাইটিস, হ্যাঁ, স্ট্যাফের ইনফেকশন, তারপরে কি অ্যাবসেস, তাই না, হ্যাঁ, তারপরে হলো যে টক্সিক শক সিনড্রোম, হ্যাঁ, এগুলো হচ্ছে যে স্ট্যাফের ইনফেকশন। আচ্ছা, ফলিকুলাইটিসটা কি বলেছিলাম, হেয়ার ফলিকল, মনে রাখতে হবে, ফলিকল, হেয়ার ফলিকল দিয়ে, তাহলে হেয়ার ফলিকুলার ওপেনিং এ ইনফ্লামেশন যদি হয়, এবং ইরাইথোমেটাস প্যাপিউল বা প্যাস্টিউল, ইরাইথোমেটাস মানে কি, লাল হয়ে গেল। আচ্ছা, প্যাপিউল মানে হচ্ছে যে জাস্ট ফুলে গেল, আর প্যাস্টিউল মানে হচ্ছে এটা কন্টেইন করবে পাস, কোথায় করবে, লাইক এ পয়েন্ট ইন দা হেয়ার ফলিকল। তাহলে ফলিকুলাইটিস ইজ কি, ইনফ্লামেশন অফ দা ওপেনিং অফ দা হেয়ার ফলিকুল। এখানে কি থাকবে, ইরাইথোমেটাস প্যাপিউল অথবা প্যাস্টিউল থাকবে, ঠিক আছে, গেল। আচ্ছা, ফারাঙ্কেলটা কি, ফারাঙ্কেলটা হচ্ছে যে ডিপ সিটেড ইনফ্লামেটরি নোডিউল, হ্যাঁ, এটাও হেয়ার ফলিকুলার অ্যারাউন্ডে হয়, পেইনফুল হয়, এবং একটা লোকালাইজড অ্যাবসেস হবে, ওটা কিন্তু প্যাস্টিউলে একটু পাস থাকতে পারে, বাট এটা লোকালাইজড অ্যাবসেস, কালেকশন অফ পাস সারাউন্ডেড বাই পায়োজেনিক মেমব্রেন, পেইনফুল হবে, এটা হেয়ার ফলিকুলার অ্যারাউন্ডেই হয়, কিন্তু এটা কি বলা হচ্ছে, নোডিউল ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা, কার্বাঙ্কেল আমরা জানি, আমরা একটু আগেই বললাম যে ডিপ সিটেড ইনফেকশন, এখানে ডিসচার্জিং থাকবে মাল্টিপল ফলিকুলার অরিফিস, মাল্টিপল ফলিকুলার অরিফিস, পাস ডিসচার্জিং ফ্রম মাল্টিপল ফলিকুলার অরিফিস, এবং এখানে কি বলবো আমরা, যে ডিপ সিটেড ইনফেকশন, ডিপ সিটেড স্প্রেডিং ইনফেকশন। আচ্ছা, এগুলো সব কিন্তু স্ট্যাফ অরিয়াস করছে। আচ্ছা, আর কি, আর বিভিন্ন ধরনের অ্যাক্সেস হতে পারে, গেল। ইরাইসিপালাস, যেটা এটা যদি ইরাইথেমা অ্যান্ড সোয়েলিং অফ দ্য কিউটেনিয়াস সারফেস। আচ্ছা, সেলুলাইটিস কি, স্ট্রেপ্টোর কাজ। আচ্ছা, এখানে কি হচ্ছে, ইরাইথেমেটাস হট সোলেন স্কিন উইথ ইরেগুলার এজ, হট সোলেন স্কিন উইথ ইরেগুলার এজ, কোনো ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে না, হ্যাঁ। আচ্ছা, নেক্রোটাইজিং ফাসাইটিস, র্যাপিডলি স্প্রেডিং সেলুলাইটিস উইথ নেক্রোসিস অফ দ্য কি, স্কিন অ্যান্ড ডিপার ফাসা, স্কিন অ্যান্ড ডিপার ফাসা। ইম্পেডিগো হলো এই যে এরকম, একটু ছবিগুলো দেখে যান, এখানে কোনো বুলাস বা ফোসকা পড়ে না, ঠিক আছে, ইম্পেটিগো, ইম্পেটিগো, এটা আবার বুলাস এম্পিডিগো, যেটাতে ফোসকা পড়ে কোনোটাতে, কোনোটাতে ফোসকা পড়ে না, বুলাস, নন বুলাস। আচ্ছা, আমাদের জন্য এটা মেডিসিনে ইম্পর্টেন্ট, আমাদের সার্জারিতে ইম্পর্টেন্ট না। ফলিকুলাইটিস পড়ে এসছি, যতটুকু বললাম ততটুকুই যথেষ্ট। এই যে হেয়ার ফলিকুলার গোড়ায় গোড়ায় কি হয়, ছোট ছোট ইনফ্লামেটরি নোডিউল হয়। ফারাঙ্কেলটা ইনফ্লামেটরি নোডিউল উইথ পেইনফুল অ্যাবসেস। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ফারাঙ্কেলের ছবি, এগুলো হচ্ছে ফারাঙ্কেলের ছবি। এই যে ফারাঙ্কেলে কি হচ্ছে, বয়েল হচ্ছে, টেন্ডার নোডিউল হচ্ছে,
এটা সাধারণত স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন এবং সাবকিউটেনিয়াসলি কানেক্টেড থাকে। তবে ফারাঙ্গেল কিন্তু একটা হেয়ার ফলিকলকে ঘিরেই হবে। আচ্ছা, লার্জ ইনফ্লামেটরি প্লেক, ইনফ্লামেটরি প্যাস্টিউল তৈরি করে। এটাও কিন্তু ড্রেনেজটা কি হয় বলেছিলাম যে মাল্টিপল ফলিকুলার কি ডিসচার্জিং থাকে এবং এইটাই হলো ক্যারেক্টারিস্টিক সাইন অফ ওকে নেকেরুলাইটিস, যেটা সেলুলাইটিস আমরা বলেছি স্প্রেডিং ইনফেকশন। এই যে সেলুলাইটিসের ছবি, ইনফ্লামেশন থাকবে এবং কোনো স্পেসিফিক বাউন্ডারি থাকবে না, সাধারণত লিম্বে হয়, এছাড়া বিভিন্ন জায়গায় হতে পারে। ইরাইসিপিলিসটা ইরাইথেমা হয়, হ্যাঁ। আচ্ছা, অ্যাবসেস, তো অ্যাবসেস আমরা খুব ভালো করে চিনি, লোকালাইজড কালেকশন অফ পাস সারাউন্ডিং বাই পায়োজেনিক মেমব্রেন, এটাতে পাস থাকবে যেটাতে। আর নেক্রোটাইজিং ফাসাইটিস আমার মনে হয় আমরা একটু ডিটেলসে পড়েছি কিছুক্ষণ আগে। ছবি হচ্ছে এটা, বেশিক্ষণ দেখানো যাবে না, ঠিক আছে, বেশিক্ষণ দেখানো যাবে না। ওকে, এক নিয়ে আমার মনে হয় হাইড্রাইডনাইটিস সাপোরেটিভ আর একবার কোয়েশ্চেন দেখেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট না, তবে সার্জিক্যালি খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট না, সাধারণত এক্সিলাতে হয়। এটা এপোক্রাইন গ্ল্যান্ডের ইনফেকশন এবং ফলিকুলার ইনফেকশনের জন্য হয়, ফিমেল এবং স্পেশালি পিউবার্টি আর সময় হয়। এক্সিলা তে খুব কমনলি হয়, মেল ফিমেল সবারই হতে পারে, নোডিউল অ্যাবসেস, এবং এটার সবচেয়ে বড় ইম্পর্টেন্স কি, এটা না বারে বারে হতে থাকে। এবং হাইড্রাইডনাইটিস সাপোরেটিভায় কি করতে হয়, সম্পূর্ণ অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের ইনফেকশনটা পুরোটা ধরে এটাকে রিমুভ করতে হয়, আদারওয়াইজ এটা বারবার রোগীকে কষ্ট দিতে থাকে। এই যে এভাবে করে পাকারিং হয়, মাল্টিপল রিপিটেড ইনফেকশনস অফ দ্য অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস অফ দ্য কি আচ্ছা, এমআরএসএ ইনফেকশন। এমআরএসএ কি, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। এটা একটা বারবার যদি আমরা অ্যান্টিবায়োটিক মানে যথেচ্ছ ব্যবহার করতে থাকি, তখন আমরা যেমন ওষুধের দোকান থেকে সাব ক্লিনিক্যাল ডোজে ওষুধপত্র খেতে থাকি, এবং পরবর্তীতে যে অর্গানিজম গুলো আমাদের বডিতে আমাদের কমেন্সেল হিসেবে থাকে, এরা কি করে যায় বা প্যাথোজেন হিসেবে মানে হিসেবে থাকে, ফ্লোরা হিসেবে থাকে, এরা তখন কি হয়, এই অ্যান্টিবায়োটিকে বারবার ছোট ছোট ইনফেকশনে অ্যান্টিবায়োটিক সাব স্ট্যান্ডার্ড ডোজে খেতে খেতে তখন যে আমরা কি করে ফেলে, তখন অ্যান্টিবায়োটিক্সটা ওর ওপরে আর কাজ করে না, ও রেজিস্ট্যান্ট হয়ে যায়, অনেকটা জাস্ট লাইক ভ্যাকসিনেশন, ওর তখন ওই অ্যান্টিবায়োটিকটা ভ্যাকসিন হয়ে যায়, ও রেজিস্ট্যান্ট হয়ে গেলে তখন কিন্তু আমরা কি বিপদে পড়ে যাই। তখন আমরা ভালো অরিজিনাল ইনফেকশনে যখন হয় বা সিভিয়ার ইনফেকশন যখন হয়, তখন সেই অর্গানিজমটা কাজ করে না, এবং মানে অ্যান্টিবায়োটিকটা কাজ করে না, পরে আমরা যে দেখি অর্গানিজমটাকে যদি আমরা কালচার সেন্সিটিভিটি করি, তখন দেখা যায় যে এটা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। এমআরএসি ইনফেকশন ইজ ভেরি সিভিয়ার, এবং এই ক্ষেত্রে প্রিভেনশনের কোনো রোল মানে ছাড়া আর কিছুই নেই। জাস্ট লাইক এখন কোভিডে যেমন আমরা নন স্পেসিফিক ভাবে রেগুলার স্ট্যান্ডার্ড প্রিকশনস মানছি, সেভাবেই এই ধরনের রোগীদেরকে ট্রিটমেন্ট করতে গেলে স্ট্যান্ডার্ড প্রিকশনের উপরে জোর দিতে হয়। দরকার নেই, পরীক্ষা আসে না, নাই, শেষ আজকের টাইমও শেষ। আমি আশা করি যে সামনে আজকে এটার পরে আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা একটা হচ্ছে প্রেশার সোরের উপরে ইয়ে করব। একটা হচ্ছে যে বাকি থাকলো, আমি একটু প্রেশার আলসারের উপরে ক্লাস একটু চাচ্ছিলাম, আর তারপরে ব্যাকটেরিমিয়া, সার্জিক্যাল ইনফেকশন, সাইট ইনফেকশনের সাথে সাথে ব্যাকটেরিমিয়া,
এসো কি বলে মোডস, সার্স, সেপসিস, এই টার্মগুলো আমরা একটুখানি ডিসকাস করলে তাহলে মোটামুটি শেষ। আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, নজোকোমিয়াল ইনফেকশন, তো এই কয়টা বললে পরে আমার মনে হয় আরেকটা ক্লাস লাগবে আমাদের। আরেকটা ক্লাস করলে পরে আমরা এইখানে যে কটা টপিককে টার্গেট করেছিলাম তাহলে কিন্তু বেশ বড় একটা সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পড়াশোনা করতে হবে। শুধু ক্লাস শুনলে কিন্তু হবে না, পড়লে পরে ক্লাস করলে তখন ওটাকে অ্যাডাপ্ট করতে সুবিধা হবে। আর শুধু শুনলে আবছা আবছা ভাষা ভাষা মনে থাকবে, পরীক্ষার সময় প্রশ্ন চেনা লাগবে, উত্তর মনে আসবে না। কিন্তু পড়া থাকলে এখন আবার সাথে সাথে যদি পড়েন তাহলে পরে আবার ক্লাসটা একটু দেখেন, তাহলে এটা গাইডেন্স হিসেবে আপনাদের হেল্প করবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আমার যে লিঙ্ক গুলো আসে সেটার সাথে সেটার নিচে কোয়েশ্চেন্স গুলো করবেন, বা যে টপিকটা আপনারা চান এরকম যদি থাকে তাহলে সেটা করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।